আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আপোষহীন কূটনীতির পথে বাংলাদেশ এবং এই চর্চায় প্রতিবেশী কিছুটা অসন্তোষ বাড়লেও বাংলাদেশ তার ভিত্তি বা তার অবস্থান ধরে রেখেছে, যার ফলে বিভিন্ন জায়গায় বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে এর একটা প্রভাব পড়ার সম্ভাবনা থেকে যায়। এবং এই নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেহেতু প্রতিবেশী দেশ ভারতের সাথে আমরা বেশ কিছু স্থল বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করে থাকে। তো সেই বন্দরগুলোতে অর্থাৎ বাংলাদেশ ভারতের যেই স্থলবন্দরগুলো রয়েছে, স্থলবন্দরগুলোর আমদানি রপ্তানির কি খবর চলতি অর্থ বছরের তা জানানোর চেষ্টা করব, তা ব্যাখ্যা করার চেষ্টা করব। পাশাপাশি অর্থ খবর নিয়ে সপ্তাহ শেষের ভাগশেষ থাকছে শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। স্থায়ী আমদানির সাথে ব্যবধান কমাতে সঞ্চয়পত্রের সুদ হার বাড়ছে চলতি মাস থেকে। ধরন অনুযায়ী এ হার বাড়ছে 12.25% থেকে 12.55% পর্যন্ত। নতুন সুদের হার 1 জানুয়ারি থেকে জুন পর্যন্ত কার্যকর হবে। এরপর নতুন হার নির্ধারণ করবে সঞ্চয় অধিদপ্তর। আমরা সঞ্চয় সাথে যে নতুন সুদ হার রয়েছে, যে প্রস্তাবনা রয়েছে, তার বিস্তারিত একটু দেখে নেই। 3 বছর মেয়াদি সঞ্চয়পত্রে সুদহার ধরা হয়েছে 11.04%, 5 বছর পেনশনার সঞ্চয়পত্রে 11.76%, 5 বছর পারিবারিক সঞ্চয়পত্রে 11.52%, 3 বছর মেয়াদি পোস্ট ফিক্সড ডিপোজিটে 12.25% এবং 5 বছর বাংলাদেশ সঞ্চয়পত্র বা জাতীয় সঞ্চয়পত্রে 11.28% সুদহার নির্ধারণ করা হয়েছে বা বাড়ানো হয়েছে। আমরা যদি এবারে কি পরিমাণ অর্থের বিপরীতে এই সুদহার পাওয়া যাবে সেটি দেখে নেই। 3 বছর মেয়াদী সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে 12.30 হারে সুদহার। এরপরে 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত 12.55% সুদহার। 5 বছর পর্যন্ত পারিবারিক সুদহারে, পারিবারিক সঞ্চয়ে 7.5 লাখ পর্যন্ত 12.50 সুদহার এবং 3 বছর মেয়াদী পোস্ট ফিক্সড ডিপোজিটে 7.5 লাখ পর্যন্ত টাকায় বিনিয়োগে 12.3% সুদহার এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত 12.4% সঞ্চয়পত্রের সুদহার বাড়ানোর প্রস্তাবনা রয়েছে। এবারে যেটি বলছিলাম যে স্থল বন্দরগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রমের চিত্র দেখে নেব। শুরুতেই যাব ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের চিত্র দেখতে। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে গত অর্থ বছরের তুলনায় রপ্তানি কিছুটা হলেও বেড়েছে আমরা দেখতে পাচ্ছি, তবে আমদানি শূন্য বছরের প্রথম 6 মাসে। আমরা রপ্তানির চিত্র দেখে নিই। আমরা দেখছি যে আখাউড়া স্থলবন্দর দিয়ে জুলাই মাসে পণ্য রপ্তানি হয়েছে প্রায় 25 কোটি টাকার মতো। গত অর্থ বছরেও প্রায় একই রকম ছিল। আগস্ট মাসে যদিও গত অর্থ বছরের চেয়ে প্রায় 1 কোটি টাকার পণ্য রপ্তানি বেশি হয়েছে, সেপ্টেম্বর মাসে সেই ব্যবধানটা 10 কোটি টাকায় পৌঁছে যায় এবং অক্টোবর মাসে আমরা দেখছি যে কিছুটা ভাটা পড়ে, সেখানে 33.58 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। নভেম্বর মাসে পণ্য রপ্তানি আবারও বেড়েছে গত অর্থ বছরের তুলনায়। 54.16 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে নভেম্বরে এবং সবশেষ ডিসেম্বরে 82.48 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। অর্থাৎ আখাউড়া স্থলবন্দরের পণ্য রপ্তানি গত অর্থ বছর অর্থাৎ 23-24 অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছর অনেকটা বেড়েছে। তবে আমদানির যেই চিত্র সেটি অনেকটাই ব্যতিক্রম। এক্ষেত্রে বলা হচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি করছেন না। তার কারণ আখাউড়া স্থলবন্দরের ওপাশে অর্থাৎ ভারতের দিকে যেই কাস্টমস ভবন রয়েছে, কাস্টমস কর্মকর্তাদের সংকট রয়েছে, এসব অজুহাত দেখিয়ে আসলে সেখান থেকে রপ্তানি বন্ধ রেখেছে ভারতের ব্যবসায়ীরা এবং যার ফলাফল আমরা ফলশ্রুতিতে দেখছি যে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে আখাউড়া স্থলবন্দর থেকে কোনো ধরনের পণ্য আমদানি হয়নি। যেটি আমদানি হয়েছে খুব সামান্য পরিমাণ আমদানি, যেখান থেকে খুব একটা রাজস্ব আয় করার সুযোগ থাকে না। এবার আমরা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চিত্র দেখে নিতে চাই। ভোমরা স্থলবন্দরে আমরা দেখব যে চলতি অর্থ বছরে যে পণ্য আমদানি বেড়েছে অনেকাংশে এবং এর ফলে আমদানি থেকে রাজস্ব লক্ষ্যমাত্রা যা ছিল তা পুরোপুরি অর্জন করা সম্ভব হয়েছে। আমরা একটু ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানির চিত্র দেখছি। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই মাসে পণ্য আমদানি হয়েছে 160,000 অর্থাৎ 1,60,000 মেট্রিক টন এবং রপ্তানি হয়েছে 25,000 মেট্রিক টন। আগস্টে 1,25,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, রপ্তানি হয়েছে 32,000 মেট্রিক টন। সেপ্টেম্বরে 1,49,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, রপ্তানি হয়েছে 30,000 মেট্রিক টন। অক্টোবর মাসে 1,42,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, রপ্তানি হয়েছে 26,000 টন এবং নভেম্বর এবং ডিসেম্বরে আমরা দেখেছি যে প্রায়
ডিসেম্বরে প্রায় 2.5 লাখ টন পণ্য আমদানি হয়েছে, রপ্তানি হয়েছে 28,000 টন, এবং নভেম্বরে প্রায় 3 লাখ টন পণ্য আমদানি হয়েছিল, রপ্তানি হয়েছে 30,000 টন। অর্থাৎ এই ভোমরা স্থলবন্দর থেকে আমরা দেখেছি যে পণ্য আমদানির যেই পরিমাণ সেটি বেড়েছে, পাশাপাশি রাজস্ব আদায় বেড়েছে। কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আমদানি মূল্য 1038 কোটি টাকা, রাজস্ব আদায় হয়েছে 9,09,75,000 টাকার। আমরা এবার একটু বিবির বাজারের যে তথ্যগুলো রয়েছে দেখে নিই। 6 মাসে পণ্য আমদানি রপ্তানি হয়েছে 40,108 মেট্রিক টন, রপ্তানি মূল্য 110,56,00,000 টাকা। রপ্তানি পণ্য এলপিজি, সিমেন্ট, বিস্কুট, সেমাই, পার্টিকেল বোর্ড, বেভারেজ ইত্যাদি রপ্তানি হয়েছে। আমদানি হয়েছে 1038 কোটি টাকার। আমদানি পণ্য মসুর ডাল, পেঁয়াজ ও মশলা, রাজস্ব আদায় হয়েছে 9,09,00,000 টাকার। এবারে আমরা দেশের বৃহৎ একটি স্থলবন্দর বেনাপোল স্থলবন্দরের বছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায় হয়েছে 3,222 কোটি টাকা। আমরা বেনাপোল স্থলবন্দরের যে তথ্যাদি রয়েছে যশোরে, আমরা সেই তথ্যাদি দেখে নিই। ভারতের সঙ্গে স্থলপথে 80% বাণিজ্যই সম্পাদিত হয় বেনাপোল স্থলবন্দর থেকে, যেটি বলছিলাম। বছরে পণ্য আমদানি হচ্ছে 40,000 কোটি টাকার, বছরে রাজস্ব আদায় হয়েছে 10,000 কোটি টাকার মতো। চলতি অর্থ বছর প্রথম 6 মাসে আমদানি পণ্য 7,80,112 মেট্রিক টন। আমদানি পণ্য শিল্প কারখানার কাঁচামাল ছিল, তৈরি পোশাক, মাছ, ফল ইত্যাদি। 6 মাসে রাজস্ব আদায় 3,222 কোটি টাকা। আমরা দেখছিলাম যে স্থলবন্দরগুলোর খবর, হিলি স্থলবন্দরের খবর আমরা জানবো সরাসরি সেখান থেকে যুক্ত হয়ে, এবং আমরা দেখছিলাম যে বাংলাদেশের প্রথম সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল, এবং এর পরপরই আমরা দেখছি ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আছে। তবে বাকি দুটি বন্দরে আখাউড়ার ক্ষেত্রে আমরা দেখলাম এবং বিবির বাজারের ক্ষেত্রে দেখলাম যে আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটাই মন্থর হয়ে এসেছে। হিলি স্থলবন্দরে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা দরে, পাশাপাশি স্থানীয় বাজারে আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। বিষয় বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে হিলি বন্দর থেকে তো আমরা জানি যে পেঁয়াজ এবং আলুর যে আমদানি সেটি ব্যাপকভাবে বেড়েছে চলতি অর্থ বছরে, যার ফলে সেটি বন্দরের রাজস্ব আদায়েও প্রভাব পড়েছে। এই চলতি অর্থ বছরে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম নিয়ে জানাবেন। শাফিন, আমি শুরুতে আপনাকে একটু জানিয়ে রাখি, যেহেতু গেল 2024 এবং 25 যে অর্থবছর শুরুর দিকে কিন্তু আমদানির যে চিত্র আমরা দেখেছি সেটি কিন্তু অনেকটাই হোঁচট খেয়েছিল এই বন্দরটি। আমরা দেখেছি তখন কোনোদিন 40 ট্রাক কিংবা 50 ট্রাক পণ্য ভারত থেকে এই বন্দর দিয়ে আমদানি হতো। সেই আমদানির পরিমাণটা কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি যে প্রতিদিন এখানে আমদানি হচ্ছে এখন 100 থেকে 150 ট্রাকের মতো পণ্য আমদানি হচ্ছে। এই পণ্যগুলোর মধ্যে বিশেষ করে পেঁয়াজ এবং চাল, ডাল সহ বেশ কয়েকটি পণ্য আমদানি হচ্ছে, যার প্রভাব কিন্তু বাজারের যে নিয়ন্ত্রণ দামে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমি যদি আপনাকে একটু দামের বিষয়ে বলি, যে প্রতি পেঁয়াজগুলো কিছুদিন আগেও কিন্তু 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে বন্দর এলাকায় বিক্রি হচ্ছে মাত্র 40 টাকা কেজি দরে। অর্থাৎ দেশীয় পেঁয়াজের কারণে কিন্তু এই ভারতীয় পেঁয়াজের দামটি কমেছে, ব্যবসায়ীরা সেটি বলছেন। এবং আলুর বাজারেও একটা স্বস্তির খবর রয়েছে। আলু নিয়ে একটু বাজারে অস্থিরতা বিরাজ করছিল, সেখানে দাম কিন্তু অনেকটাই কমেছে। তো শাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 9ম দিন আজ। বিক্রেতারা বলছেন এখনো মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী ওমর ফারুক। ওমর, জানাবেন যে মেলার 9ম দিনে ক্রেতা দর্শনার্থীর ভিড়, বেচা বিক্রি কেমন দেখছেন? শাফিন, আজকে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 9ম দিন। আমরা এখানে আসার পরে যেমনটি দেখেছি, বেলা গড়াবার সাথে সাথে অর্থাৎ বিকালের পর থেকে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা যেমনটা দেখছি, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজনদেরকে নিয়ে এই মেলায় আসছেন নানা বয়সী মানুষেরা, এবং তাদের এই মেলার যে আগ্রহ, অর্থাৎ প্রতি বছরই তাদের এই মেলা ঘিরে কিন্তু একটা আমেজ থাকে। তারা যেটা বলছেন যে মেলাতে এই একই ছাদের নিচে অর্থাৎ একটি সীমানার মধ্যে তারা কিন্তু তাদের
সকল প্রয়োজনীয় পণ্যগুলো তারা দেখতে পারেন, কিনতে পারেন। সেই উদ্দেশ্যে কিন্তু তারা এই যে ঢাকা থেকে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে দূরত্ব সেটা উপেক্ষা করে কিন্তু এই মেলাতে আসেন এবং তারা বিভিন্ন যেই স্টলগুলো আছে সেখানে তারা ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য সামগ্রীগুলো তারা দেখে থাকেন। এছাড়াও বলে রাখি, এবার কিন্তু আসবাবপত্রকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন বাণিজ্য মেলা কর্তৃপক্ষ, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে আসবাবপত্রের যে সকল পণ্যগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ছাড় আমরা দেখতে পাচ্ছি। তবে বিক্রেতারা যেটা বলছেন, ক্রেতার চাইতে দর্শনার্থীর সংখ্যা বেশি। এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। ওমর, আপনাকে ধন্যবাদ। সহকর্মী ওমর ফারুক যুক্ত হয়েছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নবম দিনের খবর জানাতে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে সামান্য। আমরা দেখে নেব আজকের লেনদেনের বিস্তারিত তথ্যাদি। 9.43 পয়েন্টের সূচকের উত্থানে সার্বিক সূচক ডিএসইএক্স দাঁড়িয়ে আছে 5194.43 পয়েন্টে। তবে 156টি প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে, দর বেড়েছে 157টির, দর অপরিবর্তিত থেকেছে 87টি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে 324 কোটি 3 লাখ টাকার। গত দিনের তুলনায় লেনদেন বেড়েছে 17 কোটি 2 লাখ টাকার। অর্থাৎ চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা দেখলাম যে গত এক মাসের ধারাবাহিকতায় 500 কোটি টাকার নিচে থেকেছে সার্বিক লেনদেন। এবারে এ সপ্তাহের 5 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের চিত্র একবারে দেখে নেব। দেখছি যে চলতি সপ্তাহেও কোনো কার্যদিবসে 500 কোটি টাকা অতিক্রম করেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন, অর্থাৎ দৈনিক লেনদেন। এর মধ্যে রোববার সূচকের পতন ছিল 34 পয়েন্ট, যদিও সোমবারে তা বেড়ে আবারও কিছুটা সমতায় চলে আসে। এরপরে মঙ্গল এবং বুধবারে আমরা দেখেছি যে আবারও সূচকের সামান্য পতন এবং সবশেষ আজকের দিনে সূচক কিছুটা বেড়েছে। পুরো সপ্তাহব্যাপী আমরা দেখছি যে বাজার মূলধন কমেছে প্রায় 2500 কোটি টাকার মতো। অনবোর্ড সার্ভিস চার্জ নিয়ে বার্থ অপারেটরদের সাথে দ্বন্দ্বে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের 6টি জেটিতে জাহাজ থেকে পণ্য খালাস ধীরগতির অভিযোগ উঠেছে। সার্ভিস চার্জ বাড়ানোর দাবিতে বার্থ অপারেটররা কন্টেইনার জাহাজ থেকে পণ্য ওঠানামার গতি ধীর করায় বন্দরে জাহাজের গড় অবস্থানকাল বৃদ্ধি ও শিপমেন্ট বিলম্বের শঙ্কার কথা জানিয়েছেন শিপিং এজেন্টরা। চট্টগ্রাম বন্দর থেকে এই বিষয়ে জানিয়েছেন হাজেরা শিউলি। নষ্ট হওয়া পণ্যের মধ্যে রয়েছে 4 কন্টেনার পেঁয়াজ, 1 কন্টেনার রসুন এবং 1 কন্টেনার কমলা ও 1 কন্টেনার সিমেন্টের স্ল্যাগ। সাধারণত এই পণ্যগুলো প্রায় 7 থেকে 10 বছর আগে আমদানি করা হয়েছিল, কোনটি 2011 সালে, কোনটি 2015 সালে। তো দীর্ঘদিন ধরে পড়ে থেকে আসলে এসব পণ্য অনেক আগেই মেয়াদ যেমন শেষ হয়ে গেছে, তেমনি এগুলো পচে নষ্ট হয়ে গেছে। এবং কাস্টমস কর্তৃপক্ষ দাবি যে আসলে আমদানিকারকরা যথাসময়ে এইসব পণ্য খালাস করেন না এবং অনেক সময় তাদেরকে নোটিশ দেওয়ার পর তারা সময় চান। বিশেষ করে খাদ্যপণ্য শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র যেটি থাকে সেটিও যদি ঠিকমতো কাজ না করে বা বিদ্যুৎ সংযোগ যদি বিচ্ছিন্ন করা হয়, তখন কিন্তু পণ্যগুলো আরও খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু ব্যাপক আয়োজনে পণ্যগুলো ধ্বংস করতে হয় এবং অনেক প্রসেস এখানে যুক্ত থাকে। পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন থেকে শুরু করে বন্দর, জেলা প্রশাসন সবাই তাদের প্রত্যেকটা কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে ধ্বংস করতে হয়। এখানে 25 ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছে এবং কিছুদিন আগেও কিন্তু এখানে প্রায় 7 কন্টেনার মতো পণ্য ধ্বংস করা হয় এবং আজকে 7 কন্টেনার ধ্বংস করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তারা 35টি কন্টেনার ধ্বংস করা হবে। বৈদেশিক মুদ্রার ব্যয়ে কিন্তু এসব খাদ্যপণ্য আমদানি করা হয়েছিল, কিন্তু নানা ধরনের জটিলতা এবং আমদানিকারকদের অবহেলার কারণে এসব পণ্য এখন ধ্বংস করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউজের পণ্য ধ্বংস কার্যক্রমের সবশেষ। মাঠের সব আমন ধান এখন কৃষকের গোলায় আর চালের বাজারে। ভরা আমনের এই মৌসুমেও চালের দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 4 থেকে 6 টাকা। বগুড়ার গোদারপাড়া চালের বাজার থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রাজীব সেলিম। বগুড়ার চালের বাজারগুলোতে বেড়েছে সব ধরনের চালের দাম। কেজি প্রতি সপ্তাহের ব্যবধানে বেড়েছে 4 থেকে 6 টাকা।
কাটারিভোগ চাল গেল সপ্তাহে বিক্রি হয়েছে 72 টাকা, যেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 76 থেকে 78 টাকা। আটাশ চাল বিক্রি হয়েছে গেল সপ্তাহে 62 টাকা, যেটি আজকের বাজারে 66 থেকে 68 টাকা বিক্রি হয়েছে। এছাড়া খেটে খাওয়া এবং নিম্নবিত্ত যে মানুষগুলো রয়েছে তারা যে চাল সবচেয়ে বেশি কেনেন সেটি হচ্ছে রঞ্জিত এবং 49। এই চালগুলো 56 থেকে 57 টাকা বিক্রি হয়েছে গেল সপ্তাহে, আজকের বাজারে বিক্রি হয়েছে 60 টাকা। এ কারণে খেটে খাওয়া এবং নিম্নবিত্ত মানুষ পড়েছেন চরম বিপাকে। তাদের দাবি বাজার তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হোক চালের বাজার। ব্যবসায়ীরা বলছেন যথেষ্ট সরবরাহ ও মজুদ রয়েছে, তবুও এই ভরা মৌসুমে চালের এমন দাম বৃদ্ধিতে দায়ী করছেন মিলারদেরকে। মিলাররা মজুদ করে সেই চালের দাম বাড়াচ্ছেন, সে কারণে তারাও দাবি জানাচ্ছেন বাজার তদারকির এবং বাজারে চালের দাম নির্ধারণ করে দেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে চালের বাজারের সব শেষ করছি এই সপ্তাহের ভাগশেষ। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।